রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। ইরানের সেনাবাহিনী 1988 সালের ঐতিহাসিক অপারেশন মিরসাদ এর বার্ষিকী উপলক্ষে এক বিবৃতিতে ঘোষণা করেছে, দেশের বিরুদ্ধে যে কোনো আগ্রাসনের জবাব সীমান্তের বাইরেই দেয়া হবে এবং শত্রুদের ইরানের সীমানার বাইরে কবর দেয়া হবে। আজ এক বিবৃতিতে বলা হয়, ইরান ইরাক যুদ্ধের শেষ পর্যায়ে পরিচালিত অপারেশন মিরসাদ ছিল দেশের সামরিক শক্তি, জাতীয় ঐক্য এবং প্রতিরক্ষা সক্ষমতার প্রতীক। ওই অভিযানে ইরানে অনুপ্রবেশকারী বিরোধী সশস্ত্র বাহিনীকে পরাজিত করা হয়েছিল। সেনাবাহিনীর ভাষ্য অনুযায়ী জনগণ ও সশস্ত্র বাহিনীর বন্যতার মতো উপস্থিতি এবং প্রয়াত মেজর জেনারেল আলী সৈয়দ সিরাজির দূরদর্শী কৌশল এই বিজয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। বিবৃতিতে বলা হয়, সাম্প্রতিক 12 দিনের যুদ্ধ, রমজান যুদ্ধ এবং হরমুজের লড়াইয়ে ইরানের সেনাবাহিনী ও অন্যান্য সামরিক শাখা তাদের অভ্যন্তরীণ শক্তি, জাতীয় চেতনা এবং ঐশী বিজয়ের প্রতি বিশ্বাস প্রদর্শন করেছে। সেনাবাহিনীর দাবি, তারা এখনও সামনের সারিতে অবস্থান করছে এবং সম্ভাব্য যে কোনো শত্রু তৎপরতার বিরুদ্ধে প্রতিরোধ করে তুলতে প্রস্তুত। একই সঙ্গে শত্রুপক্ষের গভীর অবস্থান ও নজরদারিতে রাখা হচ্ছে বলে উল্লেখ করা হয়। ইরানের সেনাবাহিনী জানিয়েছে, তারা আগের যে কোনো সময়ের তুলনায় বেশি প্রস্তুত ও সতর্ক রয়েছে। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষার দায়িত্ব থেকে তারা এক চুলো পিছু হটবে না বলে অঙ্গীকার করেছে। বিবৃতিতে আরও বলা হয়, ইরানের বিরুদ্ধে যে কোনো ধরনের সামরিক আগ্রাসন বা ষড়যন্ত্রের জবাব দেয়া হবে সবচেয়ে কঠোর ও বিধ্বংসী হামলার মাধ্যমে। এই বার্তার মাধ্যমে তেহরান স্পষ্ট করেছে যে জাতীয় নিরাপত্তার প্রশ্নে তারা কোনো ধরনের ছাড় দেবে না এবং প্রয়োজন হলে দেশের সীমান্তের বাইরেও প্রতিরোধমূলক পদক্ষেপ নিতে প্রস্তুত। ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী দাবি করেছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাম্প্রতিক সামরিক আগ্রাসনের সময় হরমুজ প্রণালী ইরানের প্রতিরোধ কৌশলে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও নির্ধারক ভূমিকা পালন করেছে। আইআরজিসির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল হোসেন মোহেব্বি বলেন, ইরানের পরিচালিত নাসর-2 অভিযানের সময় মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলো ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়ে এবং দেশটির সশস্ত্র বাহিনীর হামলার কারণে কার্যত অচল হয়ে যায়। তার দাবি, ইরানি বাহিনীর হামলায় শত্রুপক্ষের রাডার ব্যবস্থা ধ্বংস হওয়ায় মার্কিন বাহিনী কার্যত অন্ধ হয়ে পড়ে। এছাড়া পশ্চিম এশিয়া জুড়ে যুক্তরাষ্ট্রের সামরিক অবকাঠামো লক্ষ্য করে হামলা চালিয়ে তাদের পরিচালন সক্ষমতা উল্লেখযোগ্যভাবে দুর্বল করে দেওয়া হয়। যুদ্ধে যুক্তরাষ্ট্রের সেনা হতাহতের প্রকৃত সংখ্যা গোপন করা হয়েছে বলেও অভিযোগ করেন মোহেব্বি। তার দাবি, সরকারি তথ্যের বাইরে বাস্তবে 200-র বেশি মার্কিন সেনা নিহত হয়েছেন, যদিও এ বিষয়ে তিনি কোনো প্রমাণ উপস্থাপন করেননি। তিনি আরও অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র ইরানের সামরিক স্থাপনা লক্ষ্য করার দাবি করলেও বাস্তবে দেশটির বেসামরিক অবকাঠামোতে হামলা চালানো হয়েছে। পাশাপাশি তিনি বলেন, ইরানের সশস্ত্র বাহিনীর আগাম সতর্কবার্তা সত্ত্বেও পারস্য উপসাগরীয় কয়েকটি আরব দেশ তাদের ভূখণ্ড যুক্তরাষ্ট্রকে ব্যবহার করতে দিয়েছে, যা ইরানের বিরুদ্ধে আগ্রাসন চালাতে সহায়তা করেছে। বক্তব্যের শেষাংশে মোহেব্বি ইউক্রেনের বিরুদ্ধে একটি ইরানি বাণিজ্যিক জাহাজে হামলার অভিযোগ তোলেন। তার ভাষ্য, ইউক্রেনের এই পদক্ষেপ গুরুতর অপরাধ এবং এ হামলার জবাব দেওয়া হবে। ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশনের চেয়ারম্যান ইব্রাহিম আজিজি সতর্ক করে বলেছেন, ইরানের উপর যে কোনো হামলারই মূল্য দিতে হয় এবং ইউক্রেনও শিগগিরই বুঝতে পারবে যে তেহরান তার বিরুদ্ধে নেওয়া কোনো পদক্ষেপের জবাব না দিয়ে ছেড়ে দেয় না। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক বার্তায় আজিজি বলেন, ইরানের বিরুদ্ধে যে কোনো হামলারই একটি মূল্য রয়েছে এবং আজও সেই বাস্তবতা অপরিবর্তিত। তিনি আরও দাবি করেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এ বিষয়টি খুব ভালোভাবেই জানে। ইউক্রেনও সম্ভবত খুব শিগগিরই উপলব্ধি করবে যে ইরান তার বিরুদ্ধে গৃহীত কোনো পদক্ষেপের জবাব ছাড়াই ছেড়ে দেয় না। তিনি আরও বলেন, যারা ভুল হিসাব করেছে তাদের তালিকা ক্রমেই দীর্ঘ হচ্ছে। যদিও তিনি সম্ভাব্য প্রতিক্রিয়ার ধরন বা সময় সম্পর্কে কোনো বিস্তারিত তথ্য দেননি। আজিজির এই মন্তব্য এসেছে কাস্পিয়ান সাগরে একটি ইরানি বাণিজ্যিক জাহাজে ইউক্রেনের হামলার অভিযোগের পর। ইরানের দাবি, গত শনিবার ভোরে ওই হামলায় একজন নাবিক নিহত এবং আরেকজন আহত হন। ঘটনার পর ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় হামলার তীব্র নিন্দা জানিয়ে একে জাতিসংঘ সনদের সুস্পষ্ট লঙ্ঘন এবং একটি আগ্রাসী পদক্ষেপ বলে আখ্যা দেয়। মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, এ ধরনের হামলা আঞ্চলিক সংঘাতকে আরও বিস্তৃত করতে পারে এবং আন্তর্জাতিক নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি করতে পারে।
ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল রেজা তালাইনিক বলেছেন, শহীদ হওয়ার আদর্শ থেকে উৎসারিত সফট পাওয়ার এবং আধুনিক সামরিক প্রযুক্তির সমন্বয়ে দেশটির সশস্ত্র বাহিনীকে মধ্যপ্রাচ্যের একটি শ্রেষ্ঠ শক্তিতে পরিণত করেছে। আজ এক বক্তব্যে তিনি বলেন, ইরানের প্রতিরক্ষা সক্ষমতার মূল ভিত্তি হল ধর্মীয় বিশ্বাস, আধ্যাত্মিক শক্তি, সাহস, আত্মত্যাগের মনোভাব এবং জনগণের সমর্থন। তার ভাষায় ঈশ্বরের প্রতি বিশ্বাস, শহীদ হওয়ার চেতনা, সাহসিকতা ও জনগণের সমর্থনই ইরানের প্রতিরক্ষা শক্তির প্রধান উপাদান। এসবের সঙ্গে উন্নত প্রযুক্তি, আধুনিক অস্ত্র এবং সামরিক সরঞ্জামের অগ্রগতি যুক্ত হয়ে একটি অনন্য শক্তির সমন্বয় সৃষ্টি করেছে। তালাইনিক দাবি করেন, ইসলামী বিপ্লবের দুই নেতা ইমাম খোমেনি এবং সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির প্রতিরক্ষা নীতি, ধর্মীয় আদর্শ, জনগণ ভিত্তিক প্রতিরক্ষা ব্যবস্থা এবং বিশ্বাসকে শক্তির মূল উৎস হিসেবে প্রতিষ্ঠা করেছে। তিনি বলেন, এই নীতিমালা বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি পূর্ণাঙ্গ প্রতিরক্ষা কাঠামো তৈরি করেছে। ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্রের মতে, এই প্রতিরক্ষা দর্শনের কার্যকারিতা দেশটির সাম্প্রতিক সামরিক সাফল্য এবং ইরান ইরাক যুদ্ধের ৮ বছরব্যাপী সংঘাতে স্পষ্টভাবে প্রতিফলিত হয়েছে। তিনি বলেন, অতীতে যেসব কৌশল ইরানের জন্য বিজয় নিশ্চিত করেছে, ভবিষ্যতেও একই নীতির উপর নির্ভর করেই দেশটি তার নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা বজায় রাখবে। তালাইনিক আরও বলেন, নেতৃত্বের কৌশলগত নির্দেশনা এবং জনগণের অংশগ্রহণ ইরানের প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করেছে। তার দাবি, আধ্যাত্মিক শক্তি, জাতীয় ঐক্য এবং সামরিক প্রযুক্তির সমন্বিত প্রয়োগই ইরানের প্রতিরক্ষা সক্ষমতার মূল বৈশিষ্ট্য, যা দেশটিকে আঞ্চলিক নিরাপত্তা ও প্রতিরক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবস্থানে নিয়ে গেছে। ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের এক জ্যেষ্ঠ কর্মকর্তা দাবি করেছেন, সামরিক, রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক সব ধরনের শক্তি এবং মিত্রদের সমর্থন কাজে লাগিয়েও যুক্তরাষ্ট্র ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে কোনো লক্ষ্য অর্জন করতে পারেনি। রোববার আরাক শহরে আয়োজিত এক অনুষ্ঠানে আইআরজিসির সিক্রেট ডিফেন্স ডকুমেন্টস সেন্টার এর প্রধান জেনারেল রমেজান শরীফ বলেন, শত্রুপক্ষ তাদের সর্বোচ্চ সক্ষমতা ব্যবহার করেও ইরানি জাতির দৃঢ় সংকল্পের কাছে পরাজিত হয়েছে এবং প্রতিটি পর্যায়ে কৌশলগত ব্যর্থতার মুখে পড়েছে। তিনি বলেন, এই সাফল্য শহীদদের আত্মত্যাগ, বিপ্লবের প্রয়াত নেতার নির্দেশনা, বর্তমান সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সৈয়দ মোস্তফা খামেনির নেতৃত্ব এবং জনগণের সচেতনতা ও ধর্মীয় বিপ্লবী চেতনার ফল। জনগণ ঐক্যবদ্ধ থেকে শত্রুর জটিল ষড়যন্ত্র ব্যর্থ করে দিয়েছে বলেও তিনি দাবি করেন। জেনারেল শরীফ আরও বলেন, ইউরোপীয় ইউনিয়ন এবং অঞ্চলের কয়েকটি দেশ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পক্ষে অবস্থান নিলেও গোয়েন্দা নজরদারি ও প্রচার যন্ত্রের সর্বোচ্চ ব্যবহার করেও তারা তাদের উদ্দেশ্য পূরণ করতে পারেনি। তার ভাষ্য অনুযায়ী, যুদ্ধের শুরুতে ইরানের রাজনৈতিক ব্যবস্থা দ্রুত ভেঙে পড়বে, শত্রুপক্ষের এমন ধারণা খুব দ্রুতই ভুল প্রমাণিত হয়। তিনি আরও অভিযোগ করেন, ইরানের ভূখণ্ডকে ভেঙে পূর্ব ও পশ্চিম অঞ্চলকে আলাদা করার পরিকল্পনাও ছিল, তবে সর্বোচ্চ নেতার দিক নির্দেশনা এবং জনগণের প্রতিরোধের কারণে সেই পরিকল্পনা বাস্তবায়ন সম্ভব হয়নি। জেনারেল শরীফ আরও দাবি করেন, মার্কিন প্রেসিডেন্টের পরাজয় স্বীকারোক্তি ইরানি জাতির প্রতিরোধের সফলতার প্রতিফলন। তিনি বলেন, সাবেক আইআরজিসি কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ পাকপুরের মতো সাহসী কমান্ডারদের আত্মত্যাগী ইসলামী রাষ্ট্র ব্যবস্থার শক্তি ও মর্যাদা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। যুক্তরাষ্ট্র ইসরায়েলের সামরিক আগ্রাসন শুরুর কয়েক মাস পেরিয়ে গেলেও ওয়াশিংটন তাদের ঘোষিত প্রধান লক্ষ্যগুলো অর্জন করতে পারেনি বলে বিশ্লেষকদের একটি অংশ মনে করছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের দাবি ছিল, এই অভিযানের মাধ্যমে ইরানের পারমাণবিক কর্মসূচি, ক্ষেপণাস্ত্র সক্ষমতা এবং আঞ্চলিক প্রভাবকে দুর্বল করা হবে। তবে সমালোচকদের মতে এসব লক্ষ্য পূরণ না হওয়ায় যুদ্ধ দ্রুত শেষ হওয়ার বদলে আরও জটিল আকার ধারণ করেছে। এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের কিছু নীতি নির্ধারক, কংগ্রেসের কট্টরপন্থী সদস্য এবং ইসরায়েলপন্থী লবিগুলো ইরানে স্থল অভিযান চালানোর পক্ষে অবস্থান নিচ্ছে বলে বিভিন্ন মহলে আলোচনা রয়েছে। তবে এই মতের বিরোধীরা মনে করেন, স্থল অভিযান আগের ব্যর্থতা কাটিয়ে উঠতে পারবে না, বরং যুক্তরাষ্ট্রকে আরও দীর্ঘ, ব্যয়বহুল এবং অনিশ্চিত যুদ্ধে জড়িয়ে ফেলতে পারে। বিশ্লেষকদের মতে, স্থলযুদ্ধের সিদ্ধান্ত সাধারণত তখনই নেওয়া হয় যখন বিমান হামলা, গোয়েন্দা অভিযান, অর্থনৈতিক নিষেধাজ্ঞা এবং রাজনৈতিক চাপ কাঙ্ক্ষিত ফল দিতে ব্যর্থ হয়। সেই দৃষ্টিকোণ থেকে ইরানে স্থল অভিযানকে শক্তির প্রকাশ নয়, বরং আগের কৌশলের সীমাবদ্ধতার স্বীকৃতি হিসেবে দেখা যেতে পারে। কারণ যদি সীমিত সামরিক ও কূটনৈতিক চাপেই লক্ষ্য অর্জন সম্ভব হতো, তাহলে যুক্তরাষ্ট্রকে বিপুল ব্যয় ও ঝুঁকিপূর্ণ স্থল অভিযানের কথা বিবেচনা করতে হতো না।
ইরানের ভৌগোলিক অবস্থানও সম্ভাব্য স্থলযুদ্ধকে অত্যন্ত কঠিন করে তুলতে পারে। দেশটি বিশাল আয়তনের, যেখানে জাগ্রোস ও আল বরুজ পর্বতমালা, মরুভূমি, দুর্গম পথ এবং ঘনবসতিপূর্ণ নগরাঞ্চল রয়েছে। এসব কারণে কোনো বাহিনীর দ্রুত অগ্রসর হওয়া কঠিন হবে এবং দীর্ঘ সরবরাহ লাইন রক্ষা করাও বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। যুদ্ধ যত দীর্ঘ হবে ততই জ্বালানি, গোলাবারুদ, খাদ্য ও সেনা সরবরাহের চাপ বাড়বে। একই সঙ্গে দখল করা এলাকা নিয়ন্ত্রণ এবং যোগাযোগ পথ নিরাপদ রাখতেও বিপুল সংখ্যক সেনা প্রয়োজন হবে। সামরিক বিশেষজ্ঞদের মতে আধুনিক প্রযুক্তি বা আকাশে পূর্ণ আধিপত্য থাকলেও স্থলযুদ্ধের বাস্তবতা ভিন্ন। যুদ্ধক্ষেত্রে টিকে থাকতে হলে দীর্ঘ সময় ধরে সেনা মোতায়েন, যোগাযোগ পথ নিয়ন্ত্রণ এবং পেছনের ঘাঁটি নিরাপদ রাখা অপরিহার্য। ইরানের নিয়মিত বাহিনীর পাশাপাশি অসমমিত যুদ্ধ পরিচালনার সক্ষমতা এবং স্থানীয় প্রতিরোধ গড়ে তোলার অভিজ্ঞতা থাকায় সম্ভাব্য আগ্রাসন আরও দীর্ঘায়িত হতে পারে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো বিদেশি আগ্রাসনের মুখে অভ্যন্তরীণ রাজনৈতিক মতপার্থক্য অনেক সময় গৌণ হয়ে যায়। ইতিহাসে দেখা গেছে বহিরাগত হামলা জাতীয়তাবোধকে উস্কে দিয়ে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক গোষ্ঠীকে একত্রিত করতে পারে। ফলে ইরানের অভ্যন্তরে সরকারের সমালোচক থাকলেও তারা বিদেশি সামরিক হস্তক্ষেপকে সমর্থন করবেন এমন ধারণা বাস্তবসম্মত নাও হতে পারে। বিশ্লেষকদের মতে ইরানের জন্য যুক্তরাষ্ট্রকে প্রচলিত যুদ্ধে পরাজিত করা জরুরি নয়, বরং দ্রুত ও কম খরচে বিজয় অর্জনের সুযোগ নষ্ট করাই হতে পারে তাদের প্রধান লক্ষ্য। যুদ্ধ দীর্ঘায়িত হলে যুক্তরাষ্ট্রের প্রাণহানি, সামরিক ব্যয়, সেনাদের ক্লান্তি এবং অভ্যন্তরীণ রাজনৈতিক চাপ ক্রমেই বাড়বে। এতে যুদ্ধ চালিয়ে যাওয়ার যৌক্তিকতা নিয়ে ওয়াশিংটনের ভেতরেই প্রশ্ন উঠতে পারে। ইতিহাসে ভিয়েতনাম, ইরাক ও আফগানিস্তানের অভিজ্ঞতা প্রায় এই প্রসঙ্গে আলোচনায় আসে। ওই তিন ক্ষেত্রে যুক্তরাষ্ট্র সামরিকভাবে শক্তিশালী অবস্থানে থাকলেও দীর্ঘমেয়াদে রাজনৈতিক লক্ষ্য পুরোপুরি অর্জন করতে পারেনি। সরকার পতন ঘটানো বা বড় ধরনের সামরিক অভিযান পরিচালনা সম্ভব হলেও স্থিতিশীল ও টেকসই রাজনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠা করা কঠিন হয়ে পড়ে। শেষ পর্যন্ত বহু বছরের যুদ্ধ, বিপুল অর্থব্যয় এবং প্রাণহানির পরও কাঙ্ক্ষিত ফল না পাওয়ার অভিযোগ ওঠে। সমালোচকদের ধারণা ইরানের ক্ষেত্রে পরিস্থিতি আরও জটিল হতে পারে, কারণ দেশটির আয়তন, জনসংখ্যা, সংগঠিত সামরিক কাঠামো, ক্ষেপণাস্ত্র ও ড্রোন সক্ষমতা এবং মধ্যপ্রাচ্যের কৌশলগত অবস্থান যুদ্ধকে আঞ্চলিক পর্যায়ে আরও বিস্তৃত করে তুলতে পারে। একই সঙ্গে জ্বালানি সরবরাহ, আন্তর্জাতিক বাণিজ্য এবং যুক্তরাষ্ট্রের আঞ্চলিক মিত্রদের নিরাপত্তার উপরও প্রভাব পড়তে পারে। সব মিলিয়ে অনেক বিশ্লেষকের মূল্যায়ন হলো ইরানের সম্ভাব্য স্থল অভিযান যুক্তরাষ্ট্রের জন্য কেবল আরেকটি সামরিক অভিযান হবে না, বরং এটি দীর্ঘমেয়াদী কৌশলগত সংকটে রূপ নিতে পারে। যুদ্ধ শুরু করা তুলনামূলক সহজ হলেও তা কিভাবে এবং কখন শেষ হবে সেই প্রশ্নের স্পষ্ট উত্তর দেয়া কঠিন। তাদের মতে এই ধরনের সংঘাত যুক্তরাষ্ট্রকে এমন এক দীর্ঘস্থায়ী ক্ষয় যুদ্ধে নিয়ে যেতে পারে যার পরিণতি ভিয়েতনাম, ইরাক ও আফগানিস্তানের অভিজ্ঞতার চেয়েও জটিল ও ব্যয়বহুল হতে পারে। দিল্লির যন্তর মন্তরে চলমান আন্দোলনকারীদের জন্য খাবার ও পানীয় জল সরবরাহে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করা এক মুসলিম যুবকের পরিবারের সদস্যদের বেআইনিভাবে আটক ও হয়রানির অভিযোগ উঠেছে উত্তরপ্রদেশ পুলিশের বিরুদ্ধে। তবে এই অভিযোগ অস্বীকার করেছে মিরাট পুলিশ। ঘটনাটি ঘিরে রাজনৈতিক মহলেও তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে মোহাম্মদ জুনাইদ দাবি করেন, গত বৃহস্পতিবার সন্ধ্যায় গাজিয়াবাদের তার বাড়িতে পুলিশ অভিযান চালিয়ে তার বাবাকে আটক করে নিয়ে যায়। গভীর রাতে তাকে ছেড়ে দেওয়া হলেও পরদিন শুক্রবার সকালে পুলিশ আবার এসে তার বাবাকে থানায় নিয়ে যায়। জুনাইদের অভিযোগ, শুধু তার বাবাই নন, মিরাটে বসবাসকারী তার বোনের শ্বশুর এবং ভগ্নিপতিকেও পুলিশ আটক করে গাজিয়াবাদ জেলার মাসুরি থানায় নিয়ে যায়। এছাড়া পুলিশ তার পরিবারের সদস্যদের ব্যাংকের পাসবই, আধার কার্ড সহ বিভিন্ন ব্যক্তিগত নথিপত্র জব্দ করেছে বলেও তিনি দাবি করেন। তার ভাষ্য অনুযায়ী পুলিশ তার পরিবারের সদস্যদের জানায় যে জুনায়েদকে থানায় হাজির করা হলে তবেই তাদের মুক্তি দেয়া হবে, অথচ তার বিরুদ্ধে কোনো ফৌজদারি মামলা নেই এবং তিনি কোনো অপরাধও করেননি বলে দাবি করেন জুনাইদ। জুনাইদ জানান, গত 6 জুন যন্তর মন্তরে আন্দোলন শুরু হওয়ার পর তিনি সেখানে যান। প্রচণ্ড গরমে আন্দোলনকারীরা বিশুদ্ধ পানীয় জলের সংকটে ভুগছিলেন। প্রথমে তিনি নিজ উদ্যোগে পানি বিতরণ শুরু করেন, পরে আরও স্বেচ্ছাসেবকদের নিয়ে খাবার, পানীয় ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী সরবরাহের উদ্যোগ গড়ে তোলেন। তিনি বলেন, মানবিক দায়িত্ব থেকেই তিনি এই কাজ করেছিলেন।
এই ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে আন্দোলনের নেতৃত্বদানকারী ককরোচ জনতা পার্টি সিজেপি। দলটির পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, একজন স্বেচ্ছাসেবককে এবং তার পরিবারকে হয়রানি করে উত্তরপ্রদেশ পুলিশ অপরাধীদের ধরার পরিবর্তে সময় নষ্ট করছে। দলটি জানায়, তাদের আইনি টিম ইতিমধ্যে জুনায়েদের সঙ্গে যোগাযোগ করেছে এবং তার বা তার পরিবারের বিরুদ্ধে কোনো ধরনের অন্যায় বা বেআইনি পদক্ষেপ মেনে নেওয়া হবে না। প্রয়োজনে আদালতের দ্বারস্থ হওয়ার ঘোষণা দেয়া হয়। সিজেপির এক মুখপাত্র বলেন, জুনায়েদের পরিবারের বিরুদ্ধে যে অবৈধ, স্বেচ্ছাচারী ও অমানবিক দমনপীড়ন চালানো হচ্ছে তা অবিলম্বে বন্ধ করতে হবে। যাদের আটক করা হয়েছে তাদের দ্রুত মুক্তি দিতে হবে। অন্যদিকে মিরাট পুলিশ জুনায়েদের অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে। সংবাদ সংস্থা পিটিআইকে মিরাটের সিনিয়র সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ অবিনাশ পান্ডে বলেন, এ ধরনের কোনো ঘটনার তথ্য আমার জানা নেই। মিরাটের পুলিশ সুপার বিনায়ক গোপাল ভোসলে জানান, জেলার সব থানার সঙ্গে যোগাযোগ করে বিষয়টি যাচাই করা হয়েছে এবং জুনায়েদের পরিবারের কাউকে মিরাট পুলিশ আটক করেনি। তবে জুনায়েদের দাবি, অভিযানে অংশ নিয়েছিল গাজিয়াবাদ পুলিশের সদস্যরা। তারা মিরাটে গিয়ে তার আত্মীয়দের আটক করে নিয়ে যায়। এ বিষয়ে গাজিয়াবাদ পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি বলে জানিয়েছে পিটিআই। গত 6 জুন দিল্লির যন্তর মন্তরে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে ককরোচ জনতা পার্টির উদ্যোগে এই আন্দোলনের সূচনা হয়। দীর্ঘদিন ধরে চলা এই বিক্ষোভে হাজারো মানুষ অংশ নেন। শনিবার শিক্ষামন্ত্রী পদত্যাগ করেন। পদত্যাগপত্রে তিনি বলেন, চলমান আন্দোলনের সুযোগ নিয়ে যাতে দেশ বিরোধী শক্তি কোনো সুবিধা নিতে না পারে, সে কারণেই তিনি দায়িত্ব ছেড়ে দিচ্ছেন। এদিকে আন্দোলন আরও তীব্র হয়ে ওঠে গত সোমবার, যখন টানা 3 সপ্তাহ ধরে অনশনরত সমাজকর্মী সোনাম ওয়াংচুককে পুলিশ জোরপূর্বক হাসপাতালে নিয়ে যায়। এর প্রতিবাদে হাজারো মানুষ সংসদ ভবনের দিকে মিছিল শুরু করলে পুলিশ লাঠিচার্জ, কাঁদুনি গ্যাসের শেল এবং পেলেট গান ব্যবহার করে তাদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে। এতে বহু আন্দোলনকারী আহত হন। এই ঘটনার পর আন্দোলন আরও গতি পায় এবং দিল্লির বাইরে দেশের বিভিন্ন রাজ্যেও এর প্রভাব ছড়িয়ে পড়ে। মানবাধিকার কর্মীরা দাবি করছেন, শান্তিপূর্ণ আন্দোলনে অংশগ্রহণকারীদের বিরুদ্ধে অতিরিক্ত বল প্রয়োগ এবং স্বেচ্ছাসেবকদের পরিবারকে হয়রানির অভিযোগ নিরপেক্ষভাবে তদন্ত করা উচিত। অন্যদিকে পুলিশ অভিযোগ অস্বীকার করে বলেছে, তারা আইন অনুযায়ী দায়িত্ব পালন করছে এবং যেসব অভিযোগ আনা হয়েছে সেগুলোর সত্যতা এখনও প্রমাণিত হয়নি। ফলে ঘটনাটি নিয়ে রাজনৈতিক বিতর্ক ও তদন্তের দাবি আরও জোরালো হয়ে উঠছে। মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পুর রাষ্ট্রপতি হিসেবে যাত্রা শুরু থেকেই ছিল বিতর্ক ও রাজনৈতিক আনুগত্যের প্রশ্নে আবৃত। 2023 সালের ফেব্রুয়ারিতে ক্ষমতাসীন আওয়ামী লীগ যখন সাবেক জেলা ও দায়রা জজ এবং দুর্নীতি দমন কমিশনের সাবেক কমিশনার মোহাম্মদ শাহাবুদ্দিনকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন দেয়, তখন অনেকের কাছে এটি ছিল একটি রাজনৈতিক সিদ্ধান্ত। সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদে অধিষ্ঠিত হলেও বাংলাদেশের সংসদীয় ব্যবস্থায় এই পদ মূলত আনুষ্ঠানিক। তবুও এই পদের সবচেয়ে বড় শক্তি হল রাজনৈতিক নিরপেক্ষতা ও নৈতিক মর্যাদা। সমালোচকদের মতে শাহাবুদ্দিন দায়িত্ব গ্রহণের পর থেকেই সেই নিরপেক্ষ ভাবমূর্তি প্রতিষ্ঠায় ব্যর্থ হন। রাষ্ট্রপতি হওয়ার পর পাবনায় এক অনুষ্ঠানে তিনি নিজেকে আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগের সাবেক কর্মী হিসেবে গর্বের সঙ্গে উল্লেখ করেন। একই সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ছবি, যেখানে তিনি তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পায়ে হাত দিয়ে প্রণাম করছেন, তাকে আরও বিতর্কের মুখে ফেলে। সমর্থকদের কাছে এটি ব্যক্তিগত শ্রদ্ধার প্রকাশ হলেও বিরোধীদের কাছে এটি ছিল রাষ্ট্রপতির সাংবিধানিক স্বাধীনতার পরিবর্তে রাজনৈতিক আনুগত্যের প্রতীক। পরবর্তীকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে ঘিরে আরও কিছু বিব্রতকর ঘটনা তার ব্যক্তিগত ভাবমূর্তিকে ক্ষতিগ্রস্ত করে। 2024 সালের জানুয়ারির বহুল সমালোচিত জাতীয় সংসদ নির্বাচনের পর রাষ্ট্রপতি হিসেবে তিনি শেখ হাসিনাকে আবারও প্রধানমন্ত্রী হিসেবে শপথ পড়ান। বিরোধী দলগুলোর বর্জনের কারণে নির্বাচনটি দেশের ভেতরে ও আন্তর্জাতিক মহলে গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে পড়েছিল। ফলে রাষ্ট্রপতির ভূমিকাও সমালোচনার বাইরে থাকেনি। অনেক বিশ্লেষকের মতে তিনি রাষ্ট্রের সাংবিধানিক অভিভাবকের পরিবর্তে তৎকালীন সরকারের সিদ্ধান্ত বাস্তবায়নকারী হিসেবেই বেশি পরিচিত হয়ে ওঠেন।
তবে রাজনৈতিক বাস্তবতা নাটকীয়ভাবে পাল্টে যায় 2024 সালের আগস্টে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা দেশ ত্যাগ করলে দীর্ঘদিনের ক্ষমতাসীন সরকারের পতন ঘটে। সেই সংকটময় মুহূর্তে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূসকে শপথ পড়ান। অনেকের কাছে এটি ছিল একটি গুরুত্বপূর্ণ সাংবিধানিক রূপান্তরের অংশ, যা দেশের রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে সহায়ক হয়েছিল। কিন্তু এই ইতিবাচক মূল্যায়ন বেশি দিন স্থায়ী হয়নি। অক্টোবর 2024-এ এক সাক্ষাৎকারে শাহাবুদ্দিন বলেন, শেখ হাসিনা দেশত্যাগের আগে আনুষ্ঠানিক পদত্যাগপত্র তার কাছে জমা দেননি। এই মন্তব্য রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোড়ন তোলে, কারণ এর আগে সেনাপ্রধান সহ রাষ্ট্রের বিভিন্ন দায়িত্বশীল ব্যক্তির বক্তব্যে ভিন্ন ধারণা পাওয়া গিয়েছিল। ছাত্র আন্দোলনের নেতারা এবং গণতন্ত্রপন্থী বিভিন্ন মহল রাষ্ট্রপতির এই বক্তব্যকে নতুন রাজনৈতিক বাস্তবতার সাংবিধানিক বৈধতা নিয়ে প্রশ্ন তোলার প্রচেষ্টা হিসেবে দেখেন। এর ফলে বঙ্গভবনের সামনে বিক্ষোভ, রাষ্ট্রপতির পদত্যাগের দাবি এবং তীব্র রাজনৈতিক উত্তেজনার সৃষ্টি হয়। অন্তর্বর্তী সরকারও কঠিন সাংবিধানিক বাস্তবতার মুখোমুখি হয়। সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতিকে অপসারণের জন্য সংসদে অভিশংসন প্রক্রিয়া প্রয়োজন, কিন্তু তখন কার্যকর সংসদ ছিল না। ফলে রাজনৈতিকভাবে দুর্বল হলেও সাংবিধানিক সীমাবদ্ধতার কারণে শাহাবুদ্দিন চুপ্পু রাষ্ট্রপতির পদে বহাল থাকেন। এই পরিস্থিতি বাংলাদেশের সংবিধানের কিছু কাঠামোগত দুর্বলতাকেও সামনে নিয়ে আসে। বিশেষ করে অন্তর্বর্তী বা সংকটকালীন সময়ে রাষ্ট্রপতির জবাবদিহি নিশ্চিত করার কোনো কার্যকর বিকল্প ব্যবস্থা না থাকার বিষয়টি নতুন করে আলোচনায় আসে। 2026 সালের ফেব্রুয়ারিতে নির্বাচনের মাধ্যমে সংসদীয় শাসন ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠিত হওয়ার পরও শাহাবুদ্দিন রাষ্ট্রপতির দায়িত্বে বহাল ছিলেন। প্রধানমন্ত্রী তারেক রহমান তার কাছ থেকেই শপথ নেন, কিন্তু সংসদে রাষ্ট্রপতির অতীত ভূমিকা নিয়ে সমালোচনা অব্যাহত থাকে। বিরোধী ও ক্ষমতাসীন উভয় পক্ষের অনেক সদস্যই তার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলেন এবং অতীত কর্মকাণ্ডকে রাজনৈতিক বিতর্কের বিষয় হিসেবে ব্যবহার করেন। সবশেষে লন্ডনে চিকিৎসাধীন অবস্থায় তার সঙ্গে শেখ হাসিনার টেলিফোনে কথোপকথনের খবর প্রকাশ্যে এলে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়। যদিও এই ধরনের যোগাযোগের প্রকৃতি ও উদ্দেশ্য নিয়ে ভিন্ন মত থাকতে পারে, তবুও এমন একটি সময়ে এই ঘটনা রাজনৈতিকভাবে অত্যন্ত সংবেদনশীল হয়ে ওঠে। যারা নতুন রাজনৈতিক ব্যবস্থাকে সুসংহত করার পক্ষে ছিলেন, তারা বিষয়টিকে পুরনো ক্ষমতা কাঠামোর সঙ্গে যোগাযোগ বজায় রাখার ইঙ্গিত হিসেবে দেখেন। ক্রমবর্ধমান রাজনৈতিক চাপের মুখে শেষ পর্যন্ত তিনি স্বাস্থ্যগত কারণ দেখিয়ে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন। সামগ্রিকভাবে মোহাম্মদ শাহাবুদ্দিনের রাষ্ট্রপতিত্ব বাংলাদেশের সাংবিধানিক রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচিত হতে পারে। তার সমর্থকেরা বলতে পারেন, তিনি রাজনৈতিক অস্থিরতার মধ্যে সাংবিধানিক ধারাবাহিকতা বজায় রাখার চেষ্টা করেছিলেন। অন্যদিকে সমালোচকদের মতে তিনি রাষ্ট্রপতির সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য রাজনৈতিক নিরপেক্ষতা ধরে রাখতে ব্যর্থ হন। ফলে তার মেয়াদকাল রাষ্ট্রপতির সাংবিধানিক ভূমিকা, ক্ষমতার সীমা এবং রাজনৈতিক প্রভাব মুক্ত থাকার প্রয়োজনীয়তা নিয়ে নতুন করে জাতীয় বিতর্ক সৃষ্টি করেছে। ভবিষ্যতে বাংলাদেশের রাষ্ট্রপতি পদকে আরও কার্যকর ও সর্বজন গ্রহণযোগ্য করতে হলে শুধু সাংবিধানিক বিধান নয়, রাজনৈতিক সংস্কৃতিতেও নিরপেক্ষতা, জবাবদিহি এবং প্রাতিষ্ঠানিক মর্যাদার চর্চা আরও শক্তিশালী করা প্রয়োজন। শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদে এই ছিল আমাদের সর্বশেষ আয়োজন। সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।